ওকে, তো এটা এইখানে যেটা ছিল, দাঁড়া একটা আগে ত্রিভুজ নিয়ে আসি। এই যে ত্রিভুজটা ছিল এরকম। ওকে, তো এখন এইখানে এই যে এখানে সরল রেখার একটা নলেজ এখানে লাগে। ওকে, এইগুলা যদি আমাদের এই মধ্যমা হয়, আর এই বিন্দুটা এই ছিল কি, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, সো এটা ছিল ও। আর আমি যদি এটাকে ডি যদি ধরে নেই, তো তোমাকে ও বিন্দুতে এই ডিস্টেন্সটা বের কর, সরি, ও বিন্দুতে বিভবটা বের করতে বলছে। তো ও বিন্দু থেকে ও এ, ও বি এবং ও সি এই তিনটা ডিস্টেন্সই সমান হবে। এখন তোমার এই তিনটা ডিস্টেন্সই কিন্তু লাগবে, কারণ আমাদের চার্জ গুলো হচ্ছে তিনটা শীর্ষবিন্দু। তো এ থেকে ও, বি থেকে ও এবং সি থেকে ও, এই তিনটা ডিস্টেন্সই লাগবে এবং এই তিনটা ডিস্টেন্সই কিন্তু সমান। এখন এই ডিস্টেন্সটা তুমি কিভাবে বের করবা এখানে? দেখো আমরা কি জানি, ও এ ডিভাইড বাই ও ডি, এই অনুপাতটা কি হবে বলো তো? 2:1 এটা হবে না? ওয়ান। হুম। হ্যাঁ, ও এ ইজ ইকুয়াল টু 2 ও ডি। তোমার এ থেকে বি এই ডিস্টেন্সটা জানা 10 সেন্টিমিটার, এবং বি সি এই, যেহেতু সমবাহু ত্রিভুজ, এই বি থেকে সি পুরো ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার। আর ডি বিন্দুটা কি বলতো? যদি আমরা এখানে ভরকেন্দ্র বিবেচনা করি, তাহলে এডি হচ্ছে বিসি বাহুর মধ্যমা না? তাহলে বি থেকে ডি হুম। এই ডিস্টেন্সটা কি হবে, 5 সেন্টিমিটার হবে না? হ্যাঁ। ওকে, তো এখন আমরা এখান থেকে ও এ থেকে ডি এইটা পিথাগোরাসের সূত্র ইউজ করে এটা অবশ্যই বের করতে পারি। এ থেকে ডি এই ডিস্টেন্সটা, তো এ থেকে ডি এই কি হবে? আচ্ছা, আমি যদি পিথাগোরাসের সূত্রটাই লিখি, এ বি স্কোয়ার বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটা হবে। তাহলে এটা হচ্ছে 100, বিডি তুমি যদি 25 বিয়োগ করো, তাহলে এখানে থাকবে এডি স্কোয়ার। আর এটা কত, √75 এটা আসে, এত সেন্টিমিটার। আচ্ছা, তো যদি এটা হয়, তুমি পুরো এডি এর এটা তুমি পেয়ে গেছো। এখন তোমার যেটা করা লাগবে যে এ ডি এর সাথে এ ও এর একটা সম্পর্ক বের করা লাগবে। তো আমি এখানে কি লিখতে পারি? এডি সমান ও এ প্লাস ওডি, লিখতে পারি না এটা? এডি সমান ও এ প্লাস ওডি। হুম। আচ্ছা, তো এখন এটা কি হবে? এই যে দেখো, এই সম্পর্ক থেকে খেয়াল করো, আমার তো এডি এবং ও এ এর মধ্যে সম্পর্ক লাগবে, কারণ আমার ও এ এই ডিস্টেন্সটা লাগবে। তো আমি ওডি সমান এখানে কি লিখবো? ওডি সমান হচ্ছে ও এ বাই 2। তাহলে এটা হবে 3/2 ও এ, 1 প্লাস হাফ দিলে 3/2 ও এ, এ ডি। তাহলে এডি এর মান তুমি বসাও √75, 3/2 ও এ। তাহলে ও এ সমান এই কি হবে, √75 × 2 / 3। তাহলে এটা হবে 10√3 / 3, এত সেন্টিমিটার। ওকে, এটাই তো আসে না, 10√3 / 3 সেন্টিমিটার। হ্যাঁ, এটাই আসছে। 10 স্কোয়ার মানে 100, 5 স্কোয়ার মানে 25, 2 / 50। আচ্ছা, তাহলে মেবি তোমার অ্যান্সারটাই ভুল আছে এইখানে, সলভে ভুল করছে আর কি। তো যদি এটা হয়, আচ্ছা একটু দাঁড়াও, কল আসছে একটা। হ্যাঁ, বল। বল।
হ্যাঁ। আচ্ছা, এই সিবি চাইছে, এটা তো গার্ডিয়ানের নাম্বার না? এই যে গার্ডিয়ান হোয়াটসঅ্যাপে এই সিবি চাইছে। আচ্ছা শোন শোন, তুই মানে যা যা যে বলছে ওইটা একটু আমাকে মেসেঞ্জারে একটু দিয়ে দে, মানে আমি যে ভাই থেকে টিউশনটা নিলাম আর কি, তো ওই ভাইকে আবার আপডেটটা জানানো। তো তুই এই যে আমাকে একটু ওইটা মেসেজে লিখে দে, আমি এখন ওই ভাইকে এখন ফরওয়ার্ড করে দিয়ে দেবো। আচ্ছা, এখন এইখানে আহ তাহলে এইখানে তোমার ও বিন্দুতে মোট বিভব হবে কত? এটা সহজ ছিল। ও বিন্দুতে মোট বিভব, তোমার এই ডিস্টেন্স কি এটা আসছে? হ্যাঁ, এইটা আসছে, আমি এবার মিটারে করছি। হ্যাঁ, ওইটা তো তুমি যখন সূত্রে যখন লিখবা তখন এটা তো মিটারেই লিখতে হবে। তাহলে এটা হবে 9 × 10⁹ সবার জন্য ডিস্টেন্স যেহেতু সেম, আমি যদি এটাকে একবারে আবার 100 দ্বারা যদি এই যে ভাগ করি, তাহলে তো এরকম হবে। আর এটা তোমার তিনটা শীর্ষবিন্দুতে চার্জ হচ্ছে -4 2 3। তাহলে সবার জন্য -6 আছে, আমি যদি একবারে -6টা বাইরে নিয়ে আসি, তাহলে 4, সরি -4 2 3 আছে। দ্বারা আমি একবার এটা এটা এই যে মানে যেখানে সলভ করে দেওয়া ওখানে ভুল করছে আর কি। -4 এটা কত? 5 1। তুমি তো ভুল করছো। আমিও ভুল করলাম। হ্যাঁ, এই যে -4 2 3 এগুলো তো হবে না। এখানে এই যে মাইক্রো কুলম্ব বলছে না। হ্যাঁ, মাইক্রোকুলম তো 10⁻6 না? এই যে আমি তো একবারে 10⁻6 কে বাইরে নিয়ে আসলাম তো, ওই কমন নিয়ে 10⁻6 কে বাইরে লিখছি তো এই যে। ঠিক আছে। ওকে। আচ্ছা, তো এটাই তো হওয়ার কথা না অ্যান্সার? তাহলে কত আসে এখানে? 9 × 10⁹ তারপরে 10√3, 3 × 100, তারপরে 1 × 10⁻6 ইন্টু কত? 5। কি ব্যাপার, আমার এখানে তো অ্যান্সার দেখাচ্ছে 519। এত কম অ্যান্সার আসে? তোমার এই যে এখানে এই যে কত আসছে? আমার এসছে 1.55 × 10⁵1.55 × 10⁵ এত কি আসে আসলেই? এইটা তোমার সেন্টিমিটারে না তো, সেন্টিমিটার থেকে তো ডিস্টেন্সটা মিটারে নেওয়া লাগবে। মিটারে নিলে 100 দ্বারা ভাগ, না 100 দ্বারা ভাগই তো। হ্যাঁ। কি ব্যাপার, এইখানে তো আমার এখানে ক্যালকুলেশনে 519 দেখাচ্ছে কেন? 9 × 10⁹ Q/R। এইসব সহজ ম্যাথে যদি এমন হয় তাহলে এখানে 10√3 ÷ 3 ইন্টু 100, 100 দ্বারা ভাগ, ইন্টু 10⁻6, 5 - 4 1। হ্যাঁ, এইটাই তো আসে। তুমি আবার একটু এই ক্যালকুলেশন করে দেখো তো। এটাই তো আসে সম্ভবত।
তুমি এটা আবার একবার এই ক্যালকুলেশন করে চেক করো। আচ্ছা, এখন এই যে ঘ নাম্বারটা এই- এখানে খেয়াল করো। আচ্ছা, মেবি নেটের সমস্যা হয়েছিল সম্ভবত পড়ানোর সময়, এগুলো ঝামেলা। এখন এখানে ঘ নম্বরটা, এটা এই যে ঘ নম্বরটা আসলে ম্যাথ করা লাগে না এটা। wait, তুমি এটা আবার একবার এই ক্যালকুলেশন করে চেক করিও। ওকে, দেখো এখন এইখানে ঘ নম্বরটায় যেটা বলছে যে এই যে ত্রিভুজটা এখানে আছে, আর তোমার এই কর্নারে হচ্ছে এ বিন্দুতে চার্জের কিরূপ পরিবর্তন করলে কেন্দ্রে স্থাপিত চার্জটি স্থির অবস্থায় থাকবে। কেন্দ্রে আছে 1 কুলম্ব একটা চার্জ, বি বিন্দুতে 2 কুলম্ব, আর সি বিন্দুতে +3 কুলম্ব। ওকে, তো এইখানে হচ্ছে 2 মাইক্রোকুলম, এইখানে 3 মাইক্রোকুলম, আর সেন্টারে যে চার্জটা আছে এটা হচ্ছে +1 কুলম। ওকে, এখন এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। এখন এখানে বলছে যে এ বিন্দুতে কি পরিমাণে চার্জ স্থাপন করলে এটা স্থির অবস্থায় থাকবে। এখন বি বিন্দু চার্জের জন্য এই যে ও বিন্দুতে চার্জের উপরে এই এই বলের ডিরেকশনটা হবে বিকর্ষণ ধর্মী, এবং সেটা হবে, আমি যদি এইখান থেকে যদি বিবেচনা করি তাহলে এটা হবে বাইরের দিকে, না এই দিকে হবে। আর সি বিন্দুর জন্য সেম ভাবে এই মধ্যমা বরাবর বাইরের দিকে হবে, না সি বিন্দুর জন্য এই ডিরেকশনটা। হ্যাঁ, ওকে, এখন এই দুইটা বলের লব্ধি যে কোন দিকে হবে, উপরের দিকে, না হ্যাঁ, এই দুইটা বলের লব্ধি হবে উপরের দিকে। উপরে। আচ্ছা, এটা এটা একটু ভালোভাবে শুনো, তারপরে ব্যাখ্যাটা তুমি নিজে লিখিও আর কি, কারণ এটা ব্যাখ্যা লিখে দিলে অনেক টাইম লেগে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের লব্ধি এফ। আচ্ছা, এখন এই যে ও বিন্দুতে যে একটা +1 কুলম্বের চার্জ ছিল, এখন তোমার তো এইটা তো এখন তোমার ব্যালান্স অবস্থায় নাই। যদি এ বিন্দুতে কোনো চার্জ আমরা বিবেচনা না করি তাহলে তো ব্যালান্স অবস্থায় থাকবে না। একে ব্যালান্স করার জন্য ধরো যে এ বিন্দুতে একটা +Q পরিমাণে চার্জ স্থাপন করা লাগবে। কেন +Q পরিমাণে চার্জ স্থাপন করা লাগবে? কারণ তুমি যদি এখানে মাইনাস চার্জ স্থাপন এই যে করো, তাহলে তো এমনিতেই লব্ধিত এ এর দিকে কাজ করতেছে। আবার তুমি যদি মাইনাস চার্জ দাও যদি, তো এ বিন্দু চার্জের জন্য কিন্তু বলের ডিরেকশনটা এ বিন্দুর দিকেই হবে, না এই যে এ বিন্দুর দিকেই কিন্তু হবে। যদি তুমি এ বিন্দুতে একটা মাইনাস চার্জ দাও, এটা বুঝছো? তুমি যদি এতে একটা মাইনাস হ্যাঁ, চার্জ দাও, +1 কুলমকে তো এই লব্ধির দিকেই টানবে। তাহলে লব্ধি এবং এফ এ, এই দুইটা মিলে তো লব্ধি তোমার এ বিন্দুর দিকেই হবে, টোটাল লব্ধিটা, মানে আলটিমেটলি কোনো ব্যালেন্স থাকবে না। তো ব্যালেন্স করার জন্য এখানে যেটা করা লাগবে এটা হচ্ছে যে তোমার একটা প্লাস চার্জ দিয়ে একে একটা বিকর্ষণ ধর্মী বল দেওয়া লাগবে লব্ধির উল্টো দিকে। এটা ক্লিয়ার যে এখানে প্লাস চার্জই দেওয়া লাগবে? হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এফ এটা ঠিক মধ্যমা বরাবর এই যে নিচের দিকেই কিন্তু কাজ করবে, মধ্যমা বরাবর নিচের দিকে, কারণ ও বিন্দুটা তো ওই মধ্যমার উপরেই তো অবস্থিত। তাহলে মধ্যমা বরাবর নিচের দিকে কাজ করবে। এখন একটা জিনিস তুমি এখানে বলো, আচ্ছা দাঁড়াও, এটা
একটা ত্রিভুজ নিয়ে আসি তাহলে বুঝবো ভালোভাবে। আচ্ছা, এখন এই যে ত্রিভুজে ভালোভাবে খেয়াল করে আসো, wait, এখানে এগুলা করতে তো সময় চলে যায়। আচ্ছা, দাঁড়াও একটু। হ্যাঁ, এখন এটা তিনটা মধ্যমা। তাহলে আমি যদি আবার বিন্দুগুলো দিই, এ, বি, সি, এটা হচ্ছে আমার ও বিন্দু, বি বিন্দুতে প্লাস চার্জ, সি বিন্দুতেও প্লাস চার্জ। তাহলে এর আমাদের ডিরেকশনটা এই কোন দিকে? বি বিন্দু চার্জের জন্য এইদিকে, সি বিন্দু চার্জের জন্য মধ্যমা বরাবর এইদিকে। এটা তো ক্লিয়ার। আর এ বিন্দুতে আমরা যে প্লাস চার্জটা দিব, এটা হবে কোন দিকে? এই বরাবর নিচের দিকে। ওকে। তো একটা জিনিস তুমি এখানে খেয়াল করো, যে এদের লব, এফ বি এবং এফ সি এর লব্ধি তো উপরের দিকে হবে, আমরা তো এটা তো বুঝছি। এখন যদি এফ আর এফ এ এরা যদি সমান হয়, তাহলেই কেবলমাত্র ও বিন্দুতে চার্জটা স্থির অবস্থায় থাকতে পারবে, না? এটা বুঝছো? হ্যাঁ। ওকে। তো এফ এ তো ঠিক মধ্যমা বরাবর নিচের দিকে কাজ করবে, এটা তো আশা করি ক্লিয়ার। এখন এই যে উপরের লব্ধিটা ঠিক মধ্যমা বরাবর যদি উপরের দিকে কাজ করে, কেবলমাত্র তখনই লব্ধিটা শূন্য হওয়া সম্ভব। এফ যদি মধ্যমা বরাবর কাজ না করে অন্য কোনো দিকে, এই যে ধরো যে এই বরাবর বাইরের দিকে অথবা এই বরাবর বাইরের দিকে কাজ করে, তাহলে কখনোই কিন্তু এটা ব্যালান্স হবে না। এখন এই যে এফটা কি ঠিক মধ্যমা বরাবর উপরের দিকে কাজ করবে কিনা? এটা কাজ করবে না, কারণ এর জন্য 2 মাইক্রোকুলম্বের চার্জ, এর জন্য 3 মাইক্রোকুলম্বের চার্জ। তো এখানে কে বড় হবে? এখানে এফ সি অবশ্যই এফ বি এর থেকে বড় হবে, এটা বুঝছো? যেহেতু সি এর জন্য চার্জের মানটা বেশি, এফ হুম। সি অবশ্যই বড় হবে। এফ সি যদি বড় হয়, তাহলে লব্ধিটা এই কোন দিকে সরে যাবে? লব্ধি সবসময় বড় বলে এফসির দিক দিকে। কাজ করে, এটা আমরা জানি তো। এই যে এখন দুইটা বলে লব্ধি কাজ করবে এই দিকে, এইটা কিন্তু আর ও এ অর্থাৎ মধ্যমা বরাবর কাজ করবে না। যদি মধ্যমা বরাবর কাজ না করে, তাহলে এফ এবং এফ এ এর লব্ধি কি কখনো শূন্য হবে? না। শূন্য হবে না। তার মানে তুমি এ বিন্দুতে যে পরিমাণে চার্জই রাখো না কেন, ও বিন্দুতে লব্ধি এই কখনোই শূন্য হওয়া সম্ভব না। এটা ক্লিয়ার? হুম। ওকে। তো এইটা ব্যাখ্যাটা এইভাবেই লিখতে হবে। আশা করি এটা বুঝছো। আচ্ছা, আর তুমি গ নাম্বারটা এটা আবার ক্যালকুলেশন করিও, কারণ এটা তো এটাই অ্যান্সার হওয়ার কথা। আচ্ছা, এই যে এখানে কয়েকটা ছোট ছোট টপিক বাদ গেছে, এগুলা আজকে আমরা পড়ি। আচ্ছা, আর এই যে কালকে ইয়াটা মনে আছে, এই যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যে কোনো বিন্দুতে বিভবের যে এই সূত্রটা ছিল? হুম। হ্যাঁ। ওইটা, ওইগুলা সূত্র কিন্তু ডিরেক্ট মুখস্থ রাখতে হবে, কারণ এইখানে তোমার আহ এগুলার এই প্রমাণ আছে। তো এগুলো প্রমাণ শিখে মনে রাখার কোনো দরকার নাই, ওগুলো তুমি ডিরেক্ট মনে রাখবে। ওগুলো মুখস্থ থাকতে হবে কিন্তু। এখন দেখো, চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা আমরা জানি যে এইখানে যদি আমাদের একটা প্লাস কিউ পরিমাণের চার্জ যদি থাকে,
এই চার্জ থেকে ওই কি হবে, এটা যদি একটা প্লাস কিউ পরিমাণ একটা চার্জ হয় যেটা বিন্দু চার্জ, তো এই চার্জ থেকে আমাদের বাইরের দিকে বলরেখাগুলো নির্গত হবে, এটা আমরা জানি। ওকে, এখন আমাদের এটা বের করতে হবে যে চার্জ থেকে কি পরিমাণে বলরেখা নির্গত হয়। ওকে, এখন একটা জিনিস যে খেয়াল করো, যদি এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, এই গোলকের এই রেডিয়াস ধরো আর, এই গোলকের ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ আর, আর আর একটা জানি এই যে এই যে বললা না 5 নাম্বার সৃজনশীলের সমস্যা আছে, ওইটা আমি দেখতেছি আগে, এই টপিকটা শেষ করি যেহেতু এটা শুরু করছে। ওকে দেখো, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই গোলকের অভ্যন্তরে তো এই কোনো জায়গায় এই তড়িৎ প্রাবল্য নাই, এই গোলকের ভিতরে তো এই তড়িৎ প্রাবল্য থাকবে না। এখন গোলকের পৃষ্ঠের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে? তুমি ওই যে মানে যে ম্যাথটা আমি বুঝাইলাম ঘ নাম্বারটা, ওইটা ম্যাথ না করে কনসেপচুয়ালি এটা করতে হয়, ঠিক আছে, বাট তুমি যেভাবে এই যে ওইটা লিখে দিছো সবগুলা প্রাবল্যের এই যোগফল লিখে দিছো লব্ধি প্রাবল্য, এটা কিছু হইলো? তো এতদিন এতগুলা প্রাবল্যের ম্যাথ সলভ করাইলাম, এই এই প্রাবল্য তো এইভাবে যোগ করা যায় না, এইগুলা বিভব এইভাবে যোগ করা যায় তো। এইভাবে ম্যাথ ভুল হলেও এইরকম ভুল তো করা যাবে না যে এই যে এটা কোনো মানেই নাই আসলে। ম্যাথ ভুল হবে ক্যালকুলেশনে, বাট এইভাবে তো ভুল করা যাবে না ম্যাথ। পৃষ্ঠের কোনো আর হবে বিন্দুতে না। বললো, পৃষ্ঠের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য এই এখানে কি হবে, 1/4 পাই এপসাইলন নট, যদি চার্জের মান কিউ হয়, আর আমি যদি পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য বের করতে বলি, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে, ব্যাসার্ধের সমান হবে Q/R²। ওকে। ওকে, তো এখন এখন ওই দিন যে চার্জ ঘনত্ব যখন এই পড়াইছিলাম, তখন বলছিলাম যে কোনো গোলকের পৃষ্ঠতলের এই ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের এই ক্ষেত্রফল কত, 4 π r², এটা আশা করি মনে আছে। ওকে, আচ্ছা। তো এটা যদি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়, তাহলে ই এর সূত্রটা এখানে কি লেখা যায়, 1/, দেখো আমি যদি এখানে এপসাইলন নট শুধুমাত্র রাখি, আর Q/, নিচে 4 π r² আমি যদি একসাথে লিখি, তাহলে এটা কি হবে, Q/A, এটা হবে না? এই যে 4 π হ্যাঁ, r² জায়গায় কিন্তু শুধুমাত্র এ লেখা যায়। আচ্ছা, আর একটা জিনিস, এটা মেবি লিখে দেওয়া হয় নাই, এটা ওই যে তড়িৎ ফ্লাক্স নামে একটা টপিক আছে, ওইটা আমরা এখন পর্যন্ত যদিও পড়ি নাই, ওইটা পড়লে এটা ক্লিয়ার হবে, এটা পর্যন্ত জেনে রাখো। এটা হচ্ছে কোনো
কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য আমরা যদি কাউন্ট করি, এটা আরেক ভাবে কাউন্ট করা যায়। এটা হচ্ছে ওই বিন্দুতে বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যা। নির্গত বলরেখার সংখ্যা। এর মানে হচ্ছে একটা জিনিস এইখানে, এই খেয়াল করো, এই যে আমাদের আধানের যে তলটা আছে, এই যে সারফেসটা আছে, এই যে এই সারফেসটা বা আমাদের এই পরিধিটা, এটা কিন্তু বলরেখার সাথে লম্বভাবেই কিন্তু থাকে, এবং বলরেখাগুলা পরিধির পৃষ্ঠের সাথে লম্বভাবেই বের হয়। তো আমি যদি একটা এখানে এক একক এই ক্ষেত্রফল, যদি একটা এরিয়া আমি যদি বিবেচনা যদি নেই, তাহলে এই 1 মিটার স্কোয়ার এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু বলরেখা বের হয়ে যায়, ওই বলরেখার সংখ্যাই মূলত তড়িৎ প্রাবল্যের সমান হয়। এটা আমরা তড়িৎ ফ্লাক্স নামে একটা টপিক আছে, ওইটা যদিও এই চ্যাপ্টারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না বলতে ওইখান থেকে কোনো প্রশ্ন এইভাবে আসে না, সো ওই জন্য ওইটা এখন পর্যন্ত পড়াই নাই। ওইটা আমরা এই শেষে পড়বো এই চ্যাপ্টারের। তো এখন একটা জিনিস খেয়াল করো, এটা তুমি একটু মনে রাখো যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ বলরেখা নির্গত হবে সেইটা তড়িৎ প্রাবল্যের সমান। ওকে, তাহলে এই যে এইখান থেকে এইরকম একটা সূত্র লেখা যায়, যদি ওই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে একটা এরকম সূত্র লেখা যায়। ওকে, আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমি যদি আবার সূত্রটা যদি লিখি, 1 ডিভাইড বাই, এই চ্যাপ্টার একটু ভালোভাবে পড়বা, না হলে এই চ্যাপ্টারে থিওরি বেশি কিন্তু ম্যাথ কম, না হলে সবকিছু মাথার উপর দিয়ে যাবে একদম এই চ্যাপ্টারে। Q/R²। এখন এই যে আমি যে এখানে তড়িৎ প্রাবল্যটা লিখলাম, এটা কি বলতো? এটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণে বলরেখা বের হয়ে যাচ্ছে, এটা না? হ্যাঁ, এটা হচ্ছে এক একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা। একক ক্ষেত্রফলের মধ্যে একক ক্ষেত্রফলের মধ্যে বলরেখার সংখ্যা। তাহলে এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর টোটাল পৃষ্ঠতলের এই ক্ষেত্রফল, এই যে কত, 4 পাই R²। তাহলে মোট বলরেখার সংখ্যা কি হবে? মোট বলরেখার সংখ্যা 1/4 পাই এপসাইলন নট × Q/R²। এটা হচ্ছে একক ক্ষেত্রফল। আর মোট এই ক্ষেত্রফল যদি হয় 4 পাই R², তাহলে এটা গুণ হবে না? এটা কি বুঝছো? হ্যাঁ, ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে 4 পাই R², 4 পাই R² বাদ, তাহলে নিচে শুধুমাত্র কি থাকে? Q/এপসাইলন নট। এটা কি? এটা হচ্ছে মোট বলরেখার সংখ্যা। ওকে, আর এই যে এই সূত্রটা দেখো, E Q/এপসাইলন নট A। একটা জিনিস এইখানে খেয়াল করো, তুমি চাইলে যে কোনো একটা মনে রাখতে পারো।
এটা হচ্ছে মোট বলরেখার সংখ্যা। তো এখন যদি তোমাকে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা বের করতে বলে, তাহলে তুমি মোট ক্ষেত্রফল দিয়ে তো ভাগ করা লাগবে না। তো দেখো এই যে আম- যখন এ ভাগ অবস্থায় আছে তখন এটা এই কি হয়ে যাবে, তখন এটা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা, এবং সেটাকে আমরা কি বলতেছি, আমরা সেটাকেই বলতেছি ই। এটা ক্লিয়ার এই টপিকটা? হুম। ওকে। এখন এখানে একটা ম্যাথ আছে, এটা পড়ো। এখানে বলছে +8 কুলম্ব চার্জকে প্রথমে শূন্য মাধ্যমে এবং পরবর্তীতে পানিতে ডুবানো হলো। শূন্য মাধ্যম এবং পানির তড়িৎ ভেদনযোগ্যতা এপসাইলন নট এবং এপসাইলনের মান দেওয়া আছে। পানি এবং শূন্য মাধ্যমে চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যার তুলনা করো। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই কি হবে, আমরা যদি শূন্য মাধ্যমে এন অফ ওয়াটার এইখানে এই কি হবে, সরি, শূন্য মাধ্যমের জন্য কি Q/এপসাইলন নট, এটা না শূন্য মাধ্যমের ক্ষেত্রে? তো এটা কত হবে, 8/8.854 10⁻12 এটা আসে। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা হবে 9.035 10⁻11। ওকে। আর পানি মাধ্যমে, ধরো শূন্য মাধ্যমে N/W লিখছি, এটা তো হচ্ছে N0 দাও। ওকে, আর এটা হচ্ছে N/W মানে ওয়াটারে। তাহলে এটা হবে কি Q/এপসাইলন। তো এখানে তো 8 কুলম্ব, আর এর ক্ষেত্রে এপসাইলন নটের মান হচ্ছে 0.832 10⁻10। তাহলে এটা হবে 8/7.0832 10⁻129 তাহলে এটা এখন তোমাকে কম্পেয়ার করতে এই যে বলছে। এখন তুমি N0/N/W দাও, 9.035 10⁻11 তাহলে এটা আসবে 79.99, মানে অলমোস্ট 80 আর কি। তাহলে এটা কি হবে, শূন্য মাধ্যমে বলরেখার সংখ্যা পানি মাধ্যমে বলরেখার সংখ্যার 80 গুণ, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো এই সূত্রটা একটু মাথায় রাখিও, এটা সব বইয়ে সম্ভবত নাই। আচ্ছা দাঁড়াও, এটা সময় মেবি শেষ।